পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক জনাব আবু মোশাররফ রাসেল ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির, খুব বেশি কথা বলতে চাই না, নভেম্বরের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমাদের আজকে সবচেয়ে বড় যেটি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের ঐক্যের। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আজকের দিনে আমরা যে অবস্থানটি দেখতে পাচ্ছি, আমি একটি উদাহরণ দিই শুধু, যে ঢাকায় কিছুদিন আগে আমরা যাদেরকে সাংবাদিক বলি, সাংবাদিকতার এক ধরনের সংজ্ঞা ছিল গত 10 বছর। আমি বলতে চাই যে এটা হলো তার মনের ভেতরের একটা জ্বালা, সেটার জবাব আমাদের তথ্য উপদেষ্টা মহোদয় সংস্কৃতি তারা যেন সেটা করতে না পারে, আমাদের ঐক্য যেন কেউ ভাঙতে না পারে। আমরা আবার নতুন করে ঐক্যবদ্ধভাবে যে ফেসিবাদের বেরিয়ার আমরা ভেঙেছি সেটাকে আমরা রক্ষা করব। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমার সামনে প্রিয় সহকর্মীবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সচিব সহ অন্যান্য যারা শাহনাজ ভাই এবং আরও যারা আছেন তারা তো আছেনই, আর জামাত ইসলামের শাহজাহান ভাই সহ আরও যারা অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে কয়েকজন অতি চমৎকারভাবেই গত 15 বছর ধরে যে নির্যাতন বৈষম্য চলে আসছিল সেই বিষয়গুলোর উপর আলোকপাত করেছেন। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তাদের বক্তব্য। আমি ওই সমস্ত আলোচিত বিষয়ের দিকে না গিয়ে আমার নিজস্ব কিছু বক্তব্য আমার ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সেটি হচ্ছে যে আমরা পার্শ্ববর্তী একটি বড় উগ্র সাম্প্রদায়িক দেশের পাশে আমাদের অবস্থান। ওই দেশটির পরিকল্পিত ব্যবস্থাপত্র অনুযায়ী আমাদের দেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং আরো অন্যান্য এই অঞ্চলের যে দেশগুলো আছে, এগুলোর অস্থিরতার প্রধান কারণ এবং নেপথ্যে ওই দেশটি 71, 75, 5ই আগস্ট এ জাতীয় বড় ঘটনাগুলো আমাদের নিজস্বতা তৈরি করার একটি বড় অভ্যুত্থান। 75 কিংবা 5ই আগস্ট কিংবা এরপরে যে ঘটনাক্রমগুলো ঘটছে, এ প্রত্যেকটা ঘটনার পেছনে আমরা পার্শ্ববর্তী একটা দেশের ব্যবস্থাপত্রের পরিচ্ছন্ন এবং তথ্য একটি উপস্থাপন দেখতে পাই। যেই চেতনা, যে তেজ এবং যে নিজস্বতার জন্য 5ই আগস্টের ঘটনা ঘটেছিল, আমাদেরকে 5ই আগস্টের মতো একটি জন অভ্যুত্থানের দিকে নিয়ে গেছিল। সেই অভ্যুত্থানের চেতনার মধ্যেই আমাদেরকে আমাদের অপশাসন, এ যাবৎকালের দুঃশাসন এবং তারও আগে যে সমস্ত দেশ বিরোধী কর্মকাণ্ড চলেছিল সেগুলোর বিপক্ষে চ্যালেঞ্জ করার মতো একমাত্র বড় শক্তি হিসেবে আমি দেখি। তার আগে 1975-75-এর যে ঘটনাক্রম, যে মানুষের মধ্যে, আমাদের মধ্যে যে ক্ষোভ, যে যন্ত্রণা, যে নির্যাতন, যে অত্যাচার বাংলাদেশের মানুষকে সহ্য করতে হয়েছিল, তার মধ্যে একটা সংহতি সৃষ্টি করেছিলেন তৎকালীন সামরিক প্রধান এবং পরবর্তীতে অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তখন সামগ্রিক পরিস্থিতিটা ছিল সামরিক বাহিনীর মধ্যে, কিন্তু 5 আগস্টের পরবর্তী ঘটনাক্রমগুলো এখনো পর্যন্ত বেসামরিক রাজনীতির হাতে আছে। তার ফলস্বরূপ এখন আমরা যাকে পেয়েছি তিনি একজন বেসামরিক এবং প্রাজ্ঞ ব্যক্তিত্ব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মনে করি, আমি বিশ্বাস করি, প্লেটো যে দেশের কথা চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে প্লেটো বিএনপি এবং জামাত ইসলামী যারা প্রো বাংলাদেশি, প্রো গণতান্ত্রিক এবং সত্যিকার অর্থে ওয়েলফেয়ার স্টেটের প্রতিনিধিত্ব করবার শক্তি এবং ইচ্ছা রাখে, তাদের মধ্যে ঐক্য চাই, কোন ধরনের বিভাজন চাই না এবং বিতাড়িত শক্তির কোন ধরনের প্রত্যাবর্তন এবং চক্রান্তের প্রশ্রয় চাই না। আর সাংবাদিকদের মধ্যে বৈষম্য বিরোধ হয়েছে, বৈষম্যের অবসান হয়েছে। বর্তমান কমিটিকে আমি অন্তর্বর্তীকালীন কমিটি বলতে রাজি নই। বর্তমান কমিটিকে আমি অত্যন্ত স্বচ্ছ,
যোগ্য একটি কমিটি হিসেবেই বিবেচনা করতে চাই। আমাদের সাংবাদিক বন্ধুরাও সেটা আমার সাথে একমত হবেন। এই কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে প্রেস ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার সহকর্মী যারা আছে তাদের সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন জনাব আজকের এই মহতী অনুষ্ঠানের মান্যবর সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি, সিএমইউজের সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমি মনে করি যে আমাদের সাংবাদিক সমাজের যোগ্য অভিভাবক, পরীক্ষিত নেতা মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রামের শুধু নয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন অত্যন্ত উজ্জ্বল নাম জনাব শাহজাহান চৌধুরী, আমিরে জামাত চট্টগ্রাম মহানগরী সহ অন্যান্য যারা আছেন। আমার ছাত্র জীবনে আমার একজন নেতা এখানে আছেন, আমাদের আমিন ভাই এবং মোহাম্মদুল্লাহ ভাই, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা আসছেন আমাদের এই প্রেস ক্লাব অঙ্গনে আমাদের সাংবাদিকদের সাথে মত বিনিময় করার জন্য। তো আমি আসলে আবেগ আপ্লুত যে একটু আগে আমাদের নঈম ভাই অন্যান্য বলে গেছেন আমার কথা, আমি আমার মনের কথাগুলো তারা বলেছেন। তাদের উপস্থাপনা যত সুন্দর আমি এভাবে পারবো না, কিন্তু আমার মনের কথাগুলো বলার জন্য আমি আমাদের নঈম ভাই, শিল্পী ভাই, আরিফ ভাই যারা বক্তব্য করে গেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার একটাই চাওয়া, সেটা হলো ভিতরে ভিতরে যে এত বড় একটা শক্তিতে পরিণত হবে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। ঠিক আমরা বলবো, যদি আরো কোনো অপশক্তি থাকে যা আমাদের এই দেশকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করে থাকে, তাদের যে মূল চাওয়া যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে যাতে জুলাইয়ের যে ঐক্য অব্যাহত ছিল সেই ঐক্য আবারও ফিরে আসে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ডাক্তার এ.কে.এম. ফজলুল হক ভাইকে। ডাক্তার এ.কে.এম. ফজলুল ভাই। নির্বিশেষে সবাই যাতে আমাদের মেধার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দ, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমিরদের সাথে মত বিনিময় সভার আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব জাহিদুল করিম কোচি ভাই, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত মধ্যমণি, প্রধান জাতীয় সংসদের সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী ভাই, মঞ্চ উপবিষ্ট সম্মানিত দায়িত্বশীল সাংবাদিক বন্ধুগণ, জামাত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইগণ, আমরা প্রথমত আমাদের অনেকগুলো সাংবাদিক ভাইয়ের গুরুত্বপূর্ণ কিছু নির্যাতনের কথা এখানে আসছে। বাংলাদেশের বিগত 17 বছরকে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাবো বাংলাদেশে 17 বছরে সবচেয়ে নির্যাতিত মজলুম দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আমাদের দুইজন সাবেক আমিরকে নির্মমভাবে ফাঁসিতে এবং জেলখানার মধ্যে শাহাদাত বরণ করেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে প্রায় ডজনখানেক নেতৃবৃন্দ ফাঁসিতে এবং জেলখানার মধ্যে শাহাদাত বরণ করেছেন। আল্লামা সাঈদীর মতো বিশ্ববরেণ্য আলেমে দ্বীনকে ইসলামী আন্দোলন করার কারণে মিথ্যা অজুহাতে শাহাদাত বরণ করতে হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমাদের অসংখ্য ভাই পঙ্গু হয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, শাহাদাত বরণ করেছে। শুধু আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির রায়ের পরেই 250-এর মতো মানুষ বাংলাদেশে পাখির মতো গুলি করে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে। আমি আজকে আমাদের সাংবাদিক বন্ধুগণকে বলবো
যে আমাদের জাতীয় চরিত্রের মধ্যে একটু পরিবর্তন আসা দরকার। অনেক চেনা জানা মানুষ বিগত 15 বছরে একদম অপরিচিতের মতো আচরণ করেছে আমাদের সাথে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। মোস্তফা নঈম ভাই বলিষ্ঠভাবে বলেছেন ওই সমস্ত বন্যচোরদের ব্যাপারে, যারা তাদের চরিত্রকে লুকিয়ে দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অন্যায় করেছে এবং সাংবাদিকতার নামে অপসাংবাদিকতায় যারা জড়িত ছিল তাদের চরিত্রগুলো উন্মোচন করার সময় আমার মনে হয় আজকে এসে হাজির হয়েছে। সম্মানিত ভাইগণ, আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। আমাদের যিনি আজকের প্রধান অতিথি 9 বছরের উপরে উনি কারাগারেই ছিলেন এই ফেসিবাদের আমলে, এবং আমরা এক একজন 8 বার 7 বার 10 বার করে কারাগারে গিয়েছি। এক একজনের বিরুদ্ধে আমাদের শতাধিক বিভিন্নভাবে মামলার আসামি আমরা। বিগত 15 বছরে হয় জেলে ছিলাম, না হয় কোর্ট বিল্ডিং এর চত্বরে আমাদেরকে প্রতিদিন রুটিন করে হাজিরা দিতে হয়েছে। এবার আমরা জেলখানায় আমাদের আমির সাহেবের সাথে আমরা একসাথে ছিলাম। আমার রুমে সবচেয়ে যিনি খারাপ বন্দী তাকে আমার রুমে পাঠানো হতো। আমির সাহেব তো উনি ডিভিশনে ছিলেন শেষের দিকে, ওনাকে আমরা শুধু গিয়ে বলতাম যে আমাদেরকে এইভাবে করা হচ্ছে। সবচেয়ে বিক্ষুটে জেলখানার মধ্যে সবচেয়ে বড় অপরাধী দাগে আসামিদেরকে আমাদের ওখানে পাঠানো হতো আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। বারে বারে করা হয়েছে। ফেসিবাদ শুধু বাইরে ছিল না, জেলখানার ভিতরেও ফেসিবাদ ছিল, এগুলো আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ ওই সমস্ত লোকেরা ওখানে আমাদের সাথে থাকার পরে দেখা গেছে যে তারা আস্তে আস্তে নিজেদেরকে পরিবর্তন করে আমাদেরকে কষ্ট দেওয়ার পরিবর্তে নিজেরাই সংশোধনের একটা পথ দিশা পেয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জাতীয় ঐক্যের ব্যাপারে পুরো জাতিকে আজকে ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে আমাদেরকে ভূমিকা রাখতে হবে যার যার অবস্থান থেকে। আমাদের যার যার লিখনি, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত যোগাযোগ, প্রতিটি জিনিসকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের মধ্যে যদি কোনোভাবে ঐক্য বিনষ্ট হয়, তাহলে যারা ঐক্য বিরোধী আমাদের ফেসিবাদীরা যারা গাপটি মেরে বসে আছে আমাদের ভিতরে, আশপাশে লুকিয়ে আছে, ওই গাপটি মারা লোকেরা আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আসুন আমরা এই বাংলাদেশকে আবার সেই ফেসিবাদে ফিরিয়ে নিতে চাই না। বাংলাদেশ হোক একটি কল্যাণময় রাষ্ট্র, বাংলাদেশ হোক একটি বৈষম্যহীন রাষ্ট্র, যে রাষ্ট্রে সবাই তার সত্যিকারের কথা বলার স্বাধীনতা পাবে, মুক্ত স্বাধীনতা পাবে, অন্যায়ভাবে কাউকে হয়রানির শিকার হতে হবে না। সেরকম একটি বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। স্পেশালি মোস্তফা নঈম ভাইকে রাজনীতিতে আসার আহ্বান জানাচ্ছি। উনার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমি মনে করি উনি ওখানেও ভালো করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, চট্টগ্রাম প্রেস ক্লাব জিন্দাবাদ। আজকের এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জনাব জাহিদুর রহমান কসি ভাই, বিগত আওয়ামী লীগ আমলে 96 আওয়ামী লীগ আমলে 2099-2000 সাল 2000 সালের পরবর্তীতে 2001 সালে যখন জোট সরকার ক্ষমতায় আসে, 2000 সালের শেষের দিকে এবং 2001 সালের শুরুর দিকে প্রায় 6 মাসের মতো কারাগারে ছিল। 14টা মামলা দিয়ে কারাগারে আমাকে পাঠানো হয়েছিল। 13 মাসের মতো সার্বক্ষণিক ডান্ডাবিরি করানো হয়েছে। বেশ কয়েকদিন রিমান্ডও ছিলাম। এরপর যখন কারাগার থেকে নতুন 4 দলীয় জোটের সরকার এসছে, আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। মুক্ত হওয়ার পরে চট্টগ্রাম কলেজে সরাওয়ার্দী হোস্টেলের ছাত্রাবাসে নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান হচ্ছে। তৎকালীন একজন নতুন অধ্যক্ষ সেখানে এসেছিলেন। ওই বিদায় অনুষ্ঠানে, বরণ এবং বিদায় অনুষ্ঠানে
সকল ছাত্ররা শুধু তাদের উপরে নির্যাতনের গল্পই বলছে ইতিহাসে, এমনকি শিক্ষক বামপন্থী শিক্ষক ছিল, তারাও শুধু সকলেই বলছেন কিভাবে এই কলেজের উপরে, ছাত্রদের উপরে, শিক্ষকদের উপরে নির্যাতন আছে। দুপুরে, রাতে, সকালে, বিকালে সার্বক্ষণিক রেট দেওয়া হতো। আমি 2 বছরের কাছাকাছি হোস্টেলে ছিলাম। 2 রাত আমার নিজের সিটে ঘুমানোর সুযোগ পাইনি। মসজিদের সাথে রাস্তায় হেঁটে হেঁটে রাত কাটাতে পারছি। এ ধরনের নির্যাতনের ইতিহাস যখন সকলে বলছে, যিনি অধ্যক্ষ মহোদয় প্রধান অতিথি হিসেবে ছিলেন, তিনি সকলের চেহারার দিকে তাকিয়ে আছেন। সর্বশেষ তিনি বক্তব্য দিতে উঠলেন। আমিও বক্তব্য দিয়েছিলাম। বক্তব্য দিতে উঠে তিনি বললেন, আজকে আপনাদের বক্তব্য শুনে আমার খুব ভালো লেগেছে। আমরা কষ্টের কথা বললাম, আর তিনি বললেন, আপনাদের বক্তব্য শুনে আমার খুব ভালো লেগেছে। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলাম, তিনি কি বলছেন। তিনি বলছেন, কারণ আপনারা জালিম না হয়ে মজলুম ছিলেন, এই কারণে আজকে আল্লাহ আপনাদের প্রতি সহায় হয়েছে। আসলে দীর্ঘ 17 বছর, তখনও আমরা যেমন মজলুম ছিলাম, দীর্ঘ 17 বছরও আমরা সকলেই সকলের জায়গায় মজলুম ছিলাম। আর মজলুমের সাথে আল্লাহ থাকেন, আল্লাহ আছেন, সেটাই বাস্তবতা আমরা দেখতে পেয়েছি। আমরা আশা করব আমরা কোনো অবস্থায় সরকারে গেলেও কোনো অবস্থায় নিজেরা নিজেদেরকে জালিম হিসেবে পেশ করব। এই নিয়ম যদি আমরা করতে পারি, এই সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, যে যেখানে আছে, আপনি যারা আপনারা যারা কলম সৈনিক আছেন, আর যারা রাজনীতিবিদ আছেন, আর যারা বিভিন্ন জায়গায় নিজেদের দায়িত্ব পালন করবেন এবং করছেন, সকলেই সকলের জায়গায় যদি আমরা জালিমের ভূমিকায় অবতীর্ণ না হই, মানুষের জন্য সাহায্যকারী হয়ে মানবতার কল্যাণের ভূমিকা রাখি, আল্লাহ সবসময় আমাদের সাথে থাকবে। এটাই আমার বক্তব্য। আমরা যারা যে ধর্মেরই হোক না কেন, হই না কেন, প্রত্যেকেই প্রত্যেকের রবকে, মালিককে, প্রভুকে মানি। আর ওই প্রভু রব তার সাথেই থাকেন, যিনি সবসময় মজলুম অবস্থায় থাকেন। আমরা ইচ্ছাকৃতভাবে মজলুম হব না, কিন্তু ইচ্ছাকৃতভাবে জালিমও যাতে না হয়, সেটা যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমি মনে করি বাংলাদেশে একটা পরিবর্তন আসবে। এই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে পরিবর্তনের হাওয়া পাওয়ার সাথে সাথে কিছু জালিমের ভূমিকায় ব্যক্তিরা অবতীর্ণ হচ্ছে। তাদেরকে কিভাবে সতর্ক করা যায়, তাদেরকে কিভাবে সংশোধন করা যায়। আব্দুল কাদের মোল্লা জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন। ওনারা সহ আমাদের, যেহেতু হেলালি ভাই আমাদের মন্ত্রীদের কথা বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল 2 মন্ত্রী যাদেরকে শহীদ করা হয়েছে, এবং সেই দীর্ঘ 18 বছর নির্যাতনে যারা শাহাদাত বরণ করেছেন, 36শে জুলাই পর্যন্ত সকল শহীদদের স্মরণ করে আমি যে কথাটি বলতে চাই, আসলে নঈম ভাই থাকা দরকার ছিল। উনি প্রোগ্রামটাকে খুব প্রাণবন্ত করেছেন। উনি একটা কথা বলেছেন, জামাতের গোপন শাখা। জামাত ইসলামীতে কোনো গোপন শাখা নাই। জামাত ইসলামী একটা প্রকাশ্য সংগঠন। জামাতের বই পুস্তক, আমাদের নেতৃবৃন্দের দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য। মৌলিক বিষয়গুলোতে জাতীয় ঐক্য গঠনের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে এগিয়ে এসে ভূমিকাটা রাখতে হবে। শোনাটা একটা আসলে খুব কষ্টসাধ্য, বিরক্তিকর, ইরিটেটিং। আজকে সবার সম্মানিত সভাপতি, চট্টগ্রামের সাংবাদিক যারা অভিসাংবাদিক নেতা, 17 বছর ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সম্মুখ সারির সারথী জনাব জাহিদুল করিম কুসি ভাই,
আরেকজন মুসলিম জননেতা, যিনি আজকে প্রধান অতিথি হয়ে আসছেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, জামাতের মহানগরী আমির, সাবেক সংসদ সদস্য এবং হুইপ, সর্ব জনশ্রদ্ধেয় এবং সর্বমহলে গ্রহণযোগ্য একজন নেতা জনাব শাহজাহান চৌধুরী, মহানগরের আরেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, আমার সামনে অনেক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক নেতৃবৃন্দ আছেন এবং আরও যারা সাংবাদিক বন্ধুরা আছেন, সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি আল্লাহ রব্বুল আলমকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, একই সাথে আওয়ামী লীগকে ধন্যবাদ জানাচ্ছি। বক রাজি হয়ে গেল, ঘাটটাও বের করে নিল বাঘের গলা থেকে। পুরস্কার যখন চাইল তখন তিনি বললেন, তখন বাঘ বলল বককে, তোমার এত বড় লম্বা ঠোঁট যে আমার গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলে দুঃসাহসিকতার সহিত, এটাতে সিবিএ গায়নি তোমাকে, এটাই তো সবচেয়ে বড় পুরস্কার, আবার কি পুরস্কার চাও? 17 বছর জুলুম নির্যাতনের মুখে শত শত লোক শাহাদত বরণ করেছেন, শত শত লোক পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন, যাদের আত্মীয় স্বজনরা এখনো তাদের স্বজনদের মৃত্যুবার্ষিকী কখন, খবর কোথায়, জিয়ারত করবেন কেমনে, জানাজাবিহীনভাবে তাদের হদিসবিহীন ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে গেছেন। আমাদের ভাগ্য কিন্তু আওয়ামী লীগ তাদের মতো বরণ করতে দেন, এটা আল্লাহর রহমত। আওয়ামী লীগকে এই জন্য ধন্যবাদ জানিয়েছিলাম প্রথম, নাহলে বাঘের মতো বলতে পারতেন তোমাকে যে মেরে ফেলেনি, এটাই তো বড় রহমত। যাই হোক, আপনারা, আমি একটা দার্শনিকের উক্তি পড়ছিলাম গতকাল, যখন সবাই নিজকে নিঃস্ব মনে করেন তখন তার বক্তব্য হচ্ছে সেই গাছের দিকে তাকান না যখন তার একে একে সমস্ত পত্র পল্লবী ফুল সহ সব কিছু জোরে ডালপালাহীন একটা নিঃস্ব গাছে পরিণত হয়, কিন্তু সে তখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। পরবর্তী বসন্ত আসলে পরে ওখানে আবার ডালপালা পত্রগুলো সুশোভিত হয়। দীর্ঘ সময় কিন্তু আমাদের পত্র পল্লববিহীন, ডালপালাবিহীন একটি নিষ্ঠুর কাঠে পরিণত করা হয়েছিল আমাদের। আমরা কিন্তু আমাদের তেজোদ্দীপ্ত চেতনা দিয়ে আমরা সেই 17 বছর দাঁড়িয়েছিলাম সংগ্রামের মধ্য দিয়ে। একদিনের জন্য আমরা সংগ্রাম থেকে নিজকে আমরা নিবৃত করিনি। আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের যে প্রাণোদ্দীপ্ত প্রাণোচ্ছল হলবর্তী দর্শকদের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের সিরিজ অফ মত বিনিময় সহ আমরা দেখছি, আপনারা দেখছেন এর আগে, এটা তো হতে পারে না। আপনি তো ডবল স্ট্যান্ডার্ড, আপনি যখন সুযোগ হয় আপনি সাংবাদিকতার ধর্ম ব্যবহার করবেন, আর আপনি লুটপাট এবং 2 নম্বরী করার জন্য, ব্ল্যাকমেল করার জন্য আপনি বলবেন আমি আওয়ামী লীগের কর্মী, আমি মুজিববাদের সৈনিক। যেভাবে একজন মাইনরিটি যখন আপনাকে আক্রমণ করে তখন তিনি হয়ে যায় ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী, আর ওনাকে যখন পুলিশ ধরতে যায় তখন আপনি কিন্তু পাল্টা আক্রমণ করবেন, তখন হয়ে যায় উনি সংখ্যালঘু। আমাদের সাংবাদিককে তাদের ওখানে পুলিশ যেতে পারছিল না, আপনার ক্যামেরা দিয়ে আপনি অ্যাক্সেস করে তাদেরকে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়ে তাদেরকে খুন করতে সহায়তা করেছেন। এটা কি আপনার কাজ? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া, 6 শতকে আপনার বক্তিয়ার মন্দির কথা শুনছেন, তাহলে আপনি হত্যাকাণ্ডের জন্য আপনি নিষিদ্ধ হবেন না কেন? আমরা বলি একটু সময় কম, আমরা টনি ব্লেয়ার তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের পার্লামেন্টে সংসদীয় বিতর্ক চলছিল কি নিয়ে? বসনিয়া নিয়ে। বসনিয়ার যুদ্ধাপরাধী মিলোসেভিচের, জেনারেল মিলোসেভিচের কথা আপনারা শুনেছেন। তখন একটা বিখ্যাত তত্ত্ব ছিল আপনার এথনিক ক্লিনজিং, যেটাকে বলা হয় জাতিগত নির্মূলকরণ। ইউকের পার্লামেন্টে তখন সংসদীয় বিতর্ক চলছিল বসনিয়ার বিরুদ্ধে তার অবস্থান, ব্রিটেনের অবস্থান কি হবে। পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য আসছে। টনি ব্লেয়ার দাঁড়িয়ে এই কনক্লুশন টানছিলেন যে ইউরোপের বুকে তিনি বাংলাদেশের নাগরিক কিনা, তিনি যে মৌলিক অধিকার পাওয়ার যোগ্য সেই মৌলিক অধিকার নিশ্চয়তা পান কিনা। আমার কাছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আমরা এখন রাজনৈতিক দলগুলোর কাছে সেটাই কামনা করি। এখন আপনাদের মধ্যে কেয়ারটেকার সরকারের আন্দোলনের পর 4 দলীয় জোটের সরকার, এরপরের থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক দিন পর আমাদের সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের সাথে প্রেস ক্লাবে এসে
আমরা জামাত ইসলামীর আজকে মত বিনিময় করার সুযোগ পেয়েছি। আজকে এই মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কুচিবাইকে কিভাবে সম্বোধন করব, কিভাবে প্লেস করব নিজেই বুঝতে পারছি না। অত্যন্ত দৃঢ়ভাবে, অত্যন্ত শক্তিশালী একটি ব্যক্তি হিসাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের চট্টগ্রামে যিনি ভূমিকা রেখেছেন, সারা বাংলাদেশেও ভূমিকা রেখেছেন। সম্মান